প্রিয় ছাত্ররা, সারা ভারতবর্ষ জুড়ে লকডাউনের এই কঠিন সময়ে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর পদার্থবিদ্যার কিছু বিষয় আমি আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, তোমরা ইতিপূর্বে যেটা সম্বন্ধে কিছুটা পরিচিত, সেটা হচ্ছে আলোক বিজ্ঞান, যেটা তোমরা অষ্টম এবং নবম শ্রেণীতে কিছুটা পড়েছ। সেই আলোক বিজ্ঞানের অন্তর্গত লেন্স আমি কিছু আলোচনা করব। লেন্স কি প্রথমে জানো? লেন্স হল সাধারণত দুটো গোলীয় তল অথবা একটা গোলীয় তল ও একটা সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারণ মাধ্যম। এই লেন্সকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা হচ্ছে অবতল লেন্স। আমরা সাধারণভাবে যে লেন্স সম্বন্ধে জানি সেটা সাধারণভাবে এটা উত্তল এবং এটাকে আমরা অবতল হিসেবে জানি। উত্তল লেন্স এবং অবতল এই হিসেবেই আমরা জানি। এবার উত্তল লেন্স ব্যাপারটা কি? উত্তল লেন্স হল যে লেন্সের মাঝখানটা মোটা এবং উভয় প্রান্ত ক্রমশ সরু হয়ে এসেছে, তাকে আমরা সাধারণত উত্তল লেন্স। আর অবতল লেন্স যে লেন্সের মাঝখানটা সরু কিন্তু উভয় প্রান্ত মোটা, তাকে আমরা সাধারণত অবতল লেন্স। এবার এই লেন্সের দুই তলে আকৃতি অনুযায়ী উত্তল লেন্সটা তিন রকম হতে পারে। একটা হচ্ছে উভত্তল লেন্স, একটা হচ্ছে সমতলোত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। এবার উভত্তল লেন্স এইটা সাধারণত এইটাকে উভত্তল লেন্স বলে। যে লেন্সে উভয় তলই উত্তল তাকে আমরা উভত্তল লেন্স বলি। যে লেন্সে একটি তল সমতল এবং অপর তল হচ্ছে উত্তল, একে আমরা বলবো সমতল। আর যে লেন্সে একটি তল অবতল এবং অন্য তলটি হচ্ছে উত্তল, তাকে আমরা বলবো অবতলোত্তল লেন্স। তাহলে এইভাবে তিন রকম উত্তল লেন্স হতে পারে: উভত্তল লেন্স, সমতলোত্তল লেন্স এবং হচ্ছে অবতল লেন্স। একইভাবে অবতল লেন্সও তিন রকমের হতে পারে। একটা হচ্ছে উভাবতল লেন্স, যে লেন্সের উভয় তলই অবতল, তাকে বলবো উভাবতল লেন্স। দুই, যে লেন্সের একটি তল সমতল এবং অন্য তলটা হচ্ছে অবতল, একে আমরা বলবো সমতলাবতল লেন্স। আর যে লেন্সের একটি তল হচ্ছে উত্তল এবং অন্য তল হচ্ছে অবতল, তাকে আমরা বলবো উত্তলাবতল লেন্স। তাহলে অবতল লেন্স তিন রকমের: উভাবতল লেন্স, সমতলাবতল লেন্স এবং উত্তলাবতল লেন্স। এই তিন রকম অবতল লেন্স আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখলাম উত্তল এবং অবতল উভয় প্রকার লেন্স তিন রকম করে হতে পারে। এইবার লেন্সের যে লেন্সটা যে মাধ্যমে অবস্থিত হয়, সাধারণত লেন্স আমরা জানি বায়ু মাধ্যমে অবস্থিত হয়। এবার লেন্সের মাধ্যমের চাইতে, লেন্স তো সাধারণত কাঁচ দিয়ে তৈরি হয়, লেন্সের মাধ্যমের চাইতে যদি আমরা লঘু মাধ্যমে, লেন্সের মাধ্যমের চাইতে লঘু মাধ্যমে যদি লেন্সটা থাকে, তাহলে তাদের উপর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়, তাহলে তারা যথাক্রমে অভিসারী এবং অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এই উত্তল লেন্সের ক্ষেত্রে এইভাবে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে এইভাবে। তাই সাধারণত উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলে থাকি।
কিন্তু সাধারণত উত্তল লেন্স অভিসারী এবং অবতল লেন্স অপসারী লেন্সের মতো আচরণ করলেও যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের চাইতে কম হয়, তাহলে উল্টোটা ঘটতে পারে, অর্থাৎ উত্তল লেন্স অপসারী লেন্স এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করতে পারে। এটা তোমাদের অনেক সময় প্রশ্নে আসবে যে কি অবস্থায় উত্তল লেন্স অবতল লেন্সের মতো এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। তাহলে তোমরা বলবে যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের চাইতে কম হয়, তখনই কেবলমাত্র উত্তল লেন্স অবতল লেন্সের মতো অর্থাৎ অপসারী লেন্সের মতো এবং অবতল লেন্স অভিসারী লেন্স বা উত্তল লেন্সের মতো আচরণ করবে। এইবার লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা আমি তোমাদের কাছে বা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটা হলো বক্রতা কেন্দ্র। লেন্সের দুটো তলই সাধারণত গোলীয় হয়। ওই দুটো তল যে গোলক দুটির অংশ, তাদের কেন্দ্র দুটিকে সাধারণত বক্রতা কেন্দ্র বলে। লেন্সের দুটো বক্রতল যে গোলক দুটোর অংশ, তাদের ব্যাসার্ধ দুটোকে বলে বক্রতা ব্যাসার্ধ। কোন লেন্সের বেধ যদি তার দুটো পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হয়, তাহলে সেই লেন্সকে আমরা বলবো সরু লেন্স বা পাতলা লেন্স। এবং আমাদের পরবর্তী সব আলোচনাতে আমরা ক্ষুদ্র উল্লেখযুক্ত পাতলা লেন্সের ক্ষেত্রেই আলোচনা করব বা পাতলা লেন্স ধরেই আলোচনা করব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো প্রধান অক্ষ। কোন লেন্সের দুটো তল যদি গোলীয় হয়, তাহলে লেন্সটার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে সরলরেখাটা যাবে, বক্রতা কেন্দ্র দুটোর মধ্যে দিয়ে যে সরলরেখাটা যাবে, তাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষ। এই যে উত্তল লেন্সটা হলো, এইটা একটা গোলকের অংশ, এইটা আরেকটা গোলকের অংশ। এদের যে বক্রতা কেন্দ্র দুটো, এরা বললাম এর বক্রতা কেন্দ্র এখানে অবস্থিত এবং এটার বক্রতা কেন্দ্র এখানে অবস্থিত। এই বক্রতা কেন্দ্র দুটোকে যুক্ত করলে যে সরলরেখাটা পাওয়া যাবে তাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ। একটা কথা শুধু জেনে রাখো, যদি লেন্সের একটি তল গোলীয় এবং অপর একটি তল, যেটা আমরা ক্লাস 12 আলোচনা করব, যদি সমতল হয়, তাহলে গোলীয় তলের বক্রতা কেন্দ্র থেকে সমতলটির উপর অঙ্কিত লম্ব রেখাই হবে লেন্সের প্রধান। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র। কোনো একটি আলোক রশ্মি লেন্সের কোনো একটি তলে আপতিত হয়ে যদি লেন্স কর্তৃক প্রতিসরণের পর লেন্সের অপর তল থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তাহলে লেন্সের মধ্যে ওই রশ্মির গতিপথ লেন্সের প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলা হবে। অর্থাৎ যদি এইরকম হয়, তাহলে এইটা হবে লেন্সের আলোক কেন্দ্র। আবার বলি, যদি কোনো আলোক রশ্মি লেন্সের কোনো একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর আপতিত রশ্মি সমান্তরালভাবে দ্বিতীয় তল থেকে নির্গত হয়, তাহলে লেন্স কর্তৃক প্রতিসরণের সময় লেন্সের প্রধান অক্ষকে ওই রশ্মিটি যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাকেই বলা হবে ওই লেন্সের আলোক কেন্দ্র। মনে রাখতে হবে, কোনো লেন্সের আলোক কেন্দ্র হলো তার প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট এবং স্থির বিন্দু। এই আলোক কেন্দ্রের সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে করবে, এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসবো লেন্সের প্রধান ফোকাস। সেটা হলো লেন্সের মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাস বলার আগে আমি একটা কথা একটু আলোচনা করে দিতে চাই, যে আমাদের এই দশম শ্রেণীর পাঠ্য বিষয়ে দ্বিতীয় মুখ্য ফোকাসকে আমরা মুখ্য ফোকাস হিসেবে ধরব, কিন্তু আমি দুটো ফোকাস নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে মুখ্য ফোকাস বলতে যেটা বুঝি বা দ্বিতীয় মুখ্য ফোকাস হলো একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো লেন্সের উপর আপতিত হয়, তাহলে ওই লেন্সটা যদি উত্তল লেন্স হয়, তাহলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর তারা প্রধানাক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এইভাবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে তারা প্রধানাক্ষের উপস্থিত একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, এই যে বিন্দুটা উত্তল লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটি এবং অবতল লেন্সের ক্ষেত্রে এই বিন্দুটি, এই বিন্দুগুলোকে বলা হয় মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। সাধারণভাবে লেন্সের মুখ্য ফোকাস বলতে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বুঝি, কিন্তু প্রথম মুখ্য ফোকাস নিয়েও আমি একটু আলোচনা করি। যেহেতু আলো প্রত্যাবর্তনশীল, তাই একেবারে বিপরীতভাবে যদি আমি চিন্তা করি, তাহলে একটি প্রধানাক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর যদি প্রধানাক্ষের সমান্তরালভাবে নির্গত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রধানাক্ষের উপস্থিত একটি বিন্দু থেকে বিন্দুতে দিকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধানাক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছের সঙ্গে যদি নির্গত হয়, তাহলে ওই বিন্দু দুটোকে বলা হবে যথাক্রমে উত্তল লেন্সের এবং অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। কোন লেন্সে আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব বলি। লেন্সের ফোকাস দূরত্ব বলতেও সাধারণভাবে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্বকেই বুঝি। লেন্সের ফোকাস দূরত্বের মান আলোকের বর্ণ, লেন্স যে মাধ্যমে অবস্থিত লেন্সের মাধ্যম, লেন্স যে মাধ্যমে অবস্থিত পারিপার্শ্বিক মাধ্যম সেই মাধ্যম, এবং লেন্স যে মাধ্যম দিয়ে তৈরি এখানে কাঁচ সেই মাধ্যমের উপর নির্ভরশীল। এবার আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো লেন্সের ফোকাস তল। কোন লেন্সের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে এবং প্রধানাক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে আমরা বলি ফোকাস তল। প্রথম মুখ্য ফোকাস সম্বলিত তলকে প্রথম মুখ্য ফোকাস তল এবং দ্বিতীয় মুখ্য ফোকাস সম্বলিত ফোকাস তলকে তৃতীয় মুখ্য ফোকাস তল বলে আমরা এখন আমাদের আলোচনা ওই দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যেই সীমাবদ্ধ রাখব। এবার কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ, যদি কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধানাক্ষের সঙ্গে সমান্তরালভাবে না এসে প্রধানাক্ষের সঙ্গে সামান্য কোণ করে আসে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব, তাহলে লেন্স কর্তৃক প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ দেখা যায় যে ফোকাস তলে কোন মধ্যস্থ কোন বিন্দুতে মিলিত হচ্ছে, অথবা ফোকাস তলে যে বিন্দু থেকে অবতল লেন্সের ক্ষেত্রে আসছে মনে করা হয় সেই বিন্দুটিকে বলা হবে লেন্সের গৌণ ফোকাস। এটা হচ্ছে মুখ্য ফোকাস, এটা হচ্ছে গৌণ ফোকাস। গৌণ ফোকাস মনে রাখতে হবে, উত্তল বা অবতল লেন্সের মুখ্য ফোকাস কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু, যেটা আমরা আগে আলোচনা করেছি, কিন্তু গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়,
কারণ প্রধান অক্ষের সঙ্গে আপতিত আলোক রশ্মিগুচ্ছ কোণ যদি কোণের নতি যদি চেঞ্জ হয়, অর্থাৎ কোণ যে তারা যদি বিভিন্ন কোণে আনত হয়, অর্থাৎ যদি কোণের পরিবর্তন হয়, তাহলে কোণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গৌণ ফোকাস বিন্দুর অবস্থানের পরিবর্তন হয়। তবে মনে রাখতে হবে গৌণ ফোকাস বিন্দু সব সময় কিন্তু ফোকাস স্থলের উপরেই থাকে। এলো ফোকাস স্থল এবং গৌণ ফোকাস। কোন লেন্সের তল দুটি সংযোগকারী সরলরেখা বা প্রান্তরেখা যদি বৃত্তাকার হয়, তাহলে এই বৃত্তের ব্যাস, একে বলা হয় সাধারণভাবে লেন্সের উন্মেষ। এখানে এইটা হচ্ছে সিডি, হচ্ছে লেন্সের উন্মেষ। তাহলে আমরা লেন্স সংক্রান্ত বেশ কিছু সংজ্ঞা আলোচনা করলাম। এই সংজ্ঞাগুলো তোমরা মনে রাখবে এবং এগুলো তোমাদের দশম এবং দ্বাদশ উভয় শ্রেণীতে তোমাদের কাজে লাগবে। কোন বিস্তৃত বস্তু লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তা জ্যামিতিকভাবে নির্ণয় করার জন্য কতগুলো তথ্য তোমরা মনে রাখবে। 1 নম্বর তথ্য হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যে সমস্ত আলোক রশ্মি তারা উত্তল লেন্স কর্তৃক প্রতিসরণের পর দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে এবং অবতল লেন্সের প্রতিসরণের পর তারা দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রথম মুখ্য ফোকাস থেকে একগুচ্ছ অপসারী আলোক রশ্মি গিয়ে যদি উত্তল লেন্সে পড়ে, তাহলে উত্তল লেন্স কর্তৃক প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। তৃতীয়ত হচ্ছে কোন রশ্মি উত্তল বা অবতল লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে তার কোনো বিচ্যুতি ঘটবে না, সেটা সরাসরি ওই একই পথ দিয়ে যাবে। অর্থাৎ লেন্সের ক্ষেত্রে আমরা এখন উত্তল লেন্সেই আলোচনাটা কনসেন্ট্রেট করব। যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায় তাহলে সেটা সোজা, কোনো ডিভিয়েশন বা বিচ্যুতি। এই তিনটে তথ্য, তার মধ্যে যে কোনো দুটি তথ্য ব্যবহার করে কোন লক্ষ্যবস্তু ছবি আঁকা যেতে পারে, যেটা আমরা কিছু চিত্র এঁকে আমরা সেটা দেখাবো। এই চিত্রগুলোকে বলা হয় রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্র। রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্র। লেন্সের প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তার অবস্থান, আকৃতি এবং প্রকৃতি বস্তুর অবস্থানের উপর নির্ভরশীল। লক্ষ্যবস্তু অসীম দূরত্ব থেকে যদি আমরা আস্তে আস্তে লেন্সের দিকে নিয়ে আসি, তাহলে এই লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের পরিবর্তনের জন্য তার প্রতিবিম্বের অবস্থানের কিরকম পরিবর্তন হয়, তার আকৃতি এবং প্রকৃতির কিরকম পরিবর্তন হয়, সেটা আমরা রশ্মি চিত্রের সাহায্যে দেখাবো। আমরা ধরে নেব এক্ষেত্রে আলোচনার সুবিধার জন্য যে অবশ্যই বস্তুটি লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। এক্ষেত্রে আমরা ফোকাস দূরত্বকে f দিয়ে ডিনোট করব, ছোট হাতের f দিয়ে ডিনোট করব, এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বকে আমরা 2f দিয়ে ডিনোট করব। আমরা বস্তুর দূরত্বকে u দিয়ে ডিনোট করব এবং প্রতিবিম্ব দূরত্বকে v দিয়ে ডিনোট করব। ছটি অবস্থান আমি একটু আগে বলে দিচ্ছি। লক্ষ্যবস্তু যদি লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থিত হয়, লক্ষ্যবস্তু যদি লেন্স থেকে আরেকটু এগিয়ে গিয়ে ফোকাসে লক্ষ্যবস্তু যদি অসীম থেকে একটু এগিয়ে গিয়ে অর্থাৎ লেন্সের দিকে এগিয়ে গিয়ে 2f এর বেশি দূরত্বে অবস্থিত হয়, লক্ষ্যবস্তু যদি 2f দূরত্বেই অবস্থিত হয়, 4 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু যদি f এবং 2f অর্থাৎ ফোকাস এবং ফোকাসের দ্বিগুণ দূরত্বের মধ্যে কোনো স্থানে অবস্থিত হয়, 5 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, এবং 6 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী কোনো অবস্থানে অবস্থিত হয়। অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিই, তা আমি 6টা ছবি আঁকবো না, কয়েকটি ছবি আঁকবো। এইভাবে লক্ষ্যবস্তু যদি অসীম থেকে আসে, অনেক দূর থেকে আসে, সেটা একটা অবস্থান। দ্বিতীয় অবস্থানটা হচ্ছে লক্ষ্যবস্তু যদি f এবং 2f এর f থেকে একটু বেশি দূরত্বে অবস্থান করে, তাহলে দ্বিতীয় অবস্থান। তৃতীয় অবস্থান যদি লক্ষ্যবস্তু 2f দূরত্বে অবস্থান করে। চতুর্থ অবস্থান হচ্ছে লক্ষ্যবস্তু যদি f এবং 2f এর মধ্যবর্তী কোনো দূরত্বে অবস্থান করে। পঞ্চম অবস্থান হচ্ছে লক্ষ্যবস্তু যদি f এ অবস্থান করে। ষষ্ঠ অবস্থান হচ্ছে লক্ষ্যবস্তু যদি এই আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী।
এই ছটা অবস্থান অসীম, 2f এর বেশি দূরত্ব, 2f দূরত্ব, f ও 2f এর মধ্যবর্তী কোন দূরত্ব, f দূরত্ব এবং f এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী কোন দূরত্ব, এই ছটি অবস্থানে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে? প্রতিবিম্বটি সৎ হবে না অসৎ হবে, প্রতিবিম্বটি সোজা হবে না উল্টো হবে, এবং প্রতিবিম্বটি আকারে বস্তুর চেয়ে বড় হবে না ছোট হবে। এইটাই আমাদের আলোচনা মুখ্য বিষয়। প্রথম অবস্থা, লক্ষ্যবস্তু যদি অসীমে অবস্থিত হয়, লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয়, তাহলে আমরা আগেই আলোচনা করেছি যে গৌণ ফোকাসের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বহু দূরবর্তী কোন বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছকে সমান্তর রশ্মিগুচ্ছ ধরলেও তাদের আমরা মনে করব যে তারা প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে আসছে। সেক্ষেত্রে একগুচ্ছ রশ্মি তারা প্রধান অক্ষের, তারা অবশ্যই সমান্তর রশ্মি হবে, কিন্তু তারা প্রধান অক্ষের সমান হবে না, তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে আসবে, এবং দ্যাট ইজ ওয়াই তারা কিন্তু মিলিত হবে ফোকাস তলে। তাহলে সেক্ষেত্রে অসীম দূরত্বে যদি কোনো বস্তু অবস্থিত হয়, লেন্স কর্তৃক প্রতিসরণের পর তার প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস তলে। এক্ষেত্রে প্রতিবিম্ব হবে সৎ, অবশিষ্ট বা উল্টো, এবং বস্তুর চেয়ে আকারে অনেক ছোট। এই ধর্মকে কাজে লাগিয়ে টেলিস্কোপের অভিলক্ষ্য বা অবজেক্টিভ তৈরি করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি, যেটা দেখিয়েছিলাম, 2f এর বেশি দূরত্বে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে ওই আমরা তিনটে যে ধর্ম আগে আলোচনা করেছি তার মধ্যে যে কোনো দুটোকে কাজে লাগিয়ে আমরা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব আঁকলে দেখতে পাবো। এক্ষেত্রে প্রতিবিম্ব অবস্থিত হবে f এবং 2f এর মধ্যবর্তী কোনো ডিসটেন্সে, এবং এক্ষেত্রে প্রতিবিম্ব হবে বস্তুর চেয়ে আকারে ছোট, সৎ এবং অবশিষ্ট। এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা তৈরি করতে পারি ক্যামেরা। লক্ষ্যবস্তু যদি 2f দূরত্বে অবস্থিত হয়, অর্থাৎ বস্তুর ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে যদি লক্ষ্যবস্তু অবস্থিত হয়, এক্ষেত্রে প্রতিবিম্বও কিন্তু 2f দূরত্বে গঠিত হবে। প্রতিবিম্বের আকার হবে বস্তুর আকারের সমান, প্রতিবিম্ব হবে উল্টো এবং তোমার হচ্ছে সৎ। এই ধর্মকে কাজে লাগিয়ে টেরিস্ট্রিয়াল টেলিস্কোপে অবশিষ্ট বা উল্টো প্রতিবিম্বকে একই আকারে সোজা প্রতিবিম্বে পরিণত করার জন্য আমরা এই ধর্মকে কাজে লাগাই। চতুর্থ ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি লেন্স থেকে f এবং 2f একদম উল্টো হবে, 2f এর বেশি দূরত্বে অবস্থিত হলে f এবং 2f এর মধ্যে গঠিত হবে। বস্তু যদি f এবং 2f এর মধ্যে কোন দূরত্বে অবস্থিত হয়, তাহলে আফটার রিফ্রাকশন প্রতিসরণের পর তার প্রতিবিম্ব গঠিত হবে 2f এর বেশি দূরত্বে। এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে বস্তুর চেয়ে আকারে বড়, সৎ এবং অবশিষ্ট। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য তৈরি করতে পারি। কিন্তু এই চারটে হলো, কিন্তু লক্ষ্যবস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, সেক্ষেত্রে একটি আলোকরশ্মি সোজা এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গিয়ে যেটা ফোকাস থেকে যাবে, আর যে আলোকরশ্মিটি প্রধান অক্ষের মধ্যে দিয়ে যাবে, যে আলোকরশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, সেটা সোজা চলে যাবে। এক্ষেত্রে রশ্মি দুটো দেখা যাচ্ছে যে প্রতিসৃত রশ্মি দুটো পরস্পর সমান্তরাল, এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ কোথাও মিলিত হয় না, এবং যেহেতু কোথাও মিলিত হয় না, আমরা ধরে নেব তারা অসীমে মিলিত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অসীমে। তাই এই ক্ষেত্রে লেন্সের যে পাশে বস্তু আছে প্রতিবিম্বটি তার বিপরীত পার্শ্বে গঠিত হবে, লেন্স থেকে অসীম দূরত্বে গঠিত হবে, এবং দ্যাট ইজ ওয়াই আমরা ধরে নেব যে প্রতিবিম্বটি হচ্ছে বস্তুর চেয়ে আকারে অনেক বড়। এক্ষেত্রে প্রতিবিম্ব হবে সৎ এবং প্রতিবিম্ব হবে অবশিষ্ট বা উল্টো। যে সমস্ত যন্ত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা উত্তল লেন্সকে এইভাবে ব্যবহার করি। যেমন স্পেকট্রোমিটার যন্ত্রে আমাদের প্যারালাল লেন্স তৈরি করতে হয়, সেখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ আমরা এইভাবেই তৈরি করি। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিটি, যেটা পরীক্ষায় খুব আসে,
সেটা হচ্ছে লক্ষ্যবস্তু যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো দূরত্বে অবস্থিত হয়, সেক্ষেত্রে ফোকাস হলো এইটি, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী কোনো দূরত্বে যদি আমি লম্বভাবে একটি বস্তু কল্পনা করি, তাহলে এক্ষেত্রে প্রথম রশ্মিটা প্রধানত যেটা সমান্তরাল সেটা ফোকাস দিয়ে যাবে, যেটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যে রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্যে যাচ্ছে সেটা আলোক কেন্দ্রের মধ্যে যাচ্ছে। এরা পরস্পর অপসারী রশ্মিগুচ্ছ, এরা কোথাও মিলিত হবে না। ফলে রশ্মি দুটোকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই, একটা নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। এই স্মল পিকিউটা হচ্ছে ক্যাপিটাল পিকিউ এর প্রতিবিম্ব। এক্ষেত্রে লক্ষ্যবস্তু লেন্সের যেদিকে থাকছে প্রতিবিম্ব সেই দিকেই গঠিত হচ্ছে। প্রতিবিম্ব হচ্ছে অসৎ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড়। আমরা যে ছোট বস্তুকে আমরা দর্পণের সাহায্যে আমরা লেন্সের সাহায্যে আমরা যে ছোট বস্তুকে বড় করে দেখি, অতএব উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা যেমন বিবর্ধক কাজ হিসেবে একে ব্যবহার করতে পারবো, কিভাবে ব্যবহার করতে হবে এটা আমাদের প্রশ্নে আসতে পারে, এবং অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্র তৈরি করতেও এই ধর্মকে কাজে লাগানো যায়। অন্যদিকে অবতল লেন্সের ক্ষেত্রে যদি এই ধরনের রশ্মিচিত্র আঁকতে হয় এবং বস্তু অসীম দূরত্ব থেকে লেন্সের একেবারে আলোক কেন্দ্র পর্যন্ত বিভিন্ন অবস্থানে রাখলে তার এই বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখলাম আমি যে কোনো একটা অবস্থানে নিই, সেক্ষেত্রে যদি এখানে বস্তু কেউ থাকে, একটি রশ্মি যে প্রধানকের সমান্তরালে যাচ্ছে, এটা আফটার রিফ্লেকশন এটা এই ধরনের রশ্মিগুচ্ছে পরিণত হবে অপসারী, এবং যেটি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু সোজা চলে যাবে। এটা কোথাও মিলিত হচ্ছে না, কিন্তু পেছন দিকে বাড়িয়ে দিলে এইটা হচ্ছে এই স্মল পিকিউ হচ্ছে ক্যাপিটাল পিকিউ এর অসৎ প্রতিবিম্ব। সুতরাং লক্ষ্যবস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেই দিকেই গঠিত হচ্ছে, কিন্তু প্রতিবিম্বটি হচ্ছে অসৎ, সমশীর্ষ, বস্তুর চেয়ে আকারে ছোট। অতএব আমি যেখানেই নিয়ে না কেন, বস্তুকে আমি যে অবস্থানেই রাখি না কেন, সর্বদাই প্রতিবিম্ব বস্তু যে পাশে আছে সে পাশে সর্বদাই প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে ছোট। তাই এক্ষেত্রে আমরা বারবার ছবি এঁকে সময় নষ্ট করব না। এবার আমরা দেখব যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ফোকাল দূরত্বের মধ্যে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ, বস্তুর চেয়ে আকারে বড় হয়। আবার অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাল দূরত্বের মধ্যে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ, বস্তুর চেয়ে আকারে ছোট হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা একটি লেন্স উত্তল না অবতল সেটি নির্ণয় করতে পারি। আমরা লেন্সের খুব কাছে একটি আঙুল নিয়ে রাখলে যদি তার বড় প্রতিবিম্ব, সোজা বড় প্রতিবিম্ব দেখা যায়, তাহলে আমরা বুঝবো যে প্রতিবিম্বটি যদি সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে বড় হয় তাহলে বুঝবো লেন্সটি উত্তল লেন্স, আর প্রতিবিম্বটি যদি সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে ছোট হয় তাহলে বুঝবো লেন্সটি হলো অবতল লেন্স। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেন্সের রৈখিক বিবর্ধন, বা এক কথায় শুধু বিবর্ধন। একটি লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা এই দুই অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। ছোট হাতের m দিয়ে ডিনোট করা হয়। m হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, হাইট বা বস্তুর হাইট, L1 L of image, Li L of object। এটা ইকুয়াল টু প্রমাণ করা যায় প্রতিবিম্ব দূরত্ব বা v ডিভাইড বাই বস্তু দূরত্ব বা e। অতএব যেমন প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে আমরা রৈখিক বিবর্ধন বলবো, ঠিক তেমনি ভাবে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাতকেও আমরা রৈখিক বিবর্ধন বলতে পারি। বিবর্ধন ঋণাত্মক হলে প্রতিবিম্ব অবশিষ্ট হয় এবং বিবর্ধন ধনাত্মক হলে প্রতিবিম্ব সমশীর্ষ হয়। এটা একটু মাথায় রাখবেন।
এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা। একটি লেন্সের ক্ষমতা বলতে আমরা বুঝি ওই লেন্স তার উপর আপতিত একটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধানাক্ষের সমান্তরালে উত্তল লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। ওই রশ্মিগুচ্ছ লেন্স থেকে কত দূরে মিলিত হচ্ছে তার উপর ওই লেন্সের ক্ষমতা নির্ভর করে। রশ্মিগুচ্ছ লেন্সের যত কাছে মিলিত হয় লেন্সের ক্ষমতা তত বেশি হয়। অনুরূপভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধানাক্ষের সঙ্গে সমান্তরালে অবতল লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। ওই রশ্মিগুচ্ছ লেন্সের যত কাছ থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হবে লেন্সের ক্ষমতা তত বেশি হয়। লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছকে লেন্সটি যত বেশি অভিসারী বা অপসারী করতে পারবে ওই লেন্সের ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ ক্ষুদ্র ফোকাস দূরত্ব সম্পন্ন লেন্সের ক্ষমতা বেশি এবং বৃহৎ ফোকাস দূরত্ব সম্পন্ন লেন্সের ক্ষমতা হবে কম। তাই লেন্সের ক্ষমতা বলতে আমরা তার ফোকাস দূরত্বের অন্যান্য অক্ষকে বোঝাবো। লেন্সের ক্ষমতা বা পাওয়ারকে p দিয়ে রিপ্রেজেন্ট করলে p 1/f। লেন্সের ক্ষমতার এককে ডায়োপ্টার এককে প্রকাশ করা হয়। 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন লেন্সের ক্ষমতাকে বলা হয় 1 ডায়োপ্টার। অতএব এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক হচ্ছে মিটার টু দি পাওয়ার -1। এটাকে লেখা যেতে পারে 100/f যখন f টাকে সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। তাই f যদি 25 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের ক্ষমতা হলো 4 ডায়োপ্টার। লেন্স যদি 20 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের ক্ষমতা হলো 5 ডায়োপ্টার। উত্তল লেন্সের ক্ষমতাকে সাধারণত ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতাকে সাধারণত ঋণাত্মক গণ্য করা হয়। এটা একটু মাথায় রাখবে, একটু মনে রাখবে। আরেকটা কথা একটু ছোট্ট করে বলে দিই, যেহেতু অন্যান্য যে কোনো বর্ণের আলোক তুলনায় লাল আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই কোন লেন্সের ফোকাস দূরত্ব অন্যান্য আলোর তুলনায় লাল আলোর ক্ষেত্রে বেশি হয়। তাই অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোর ক্ষেত্রে কোন লেন্সের ক্ষমতা কম। লেন্স সংক্রান্ত বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি যে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাকে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব এদের সাংখ্য পাল্টা উপযুক্ত চিহ্ন সহ লিখতে হবে। ফোকাস দূরত্বকে f, বস্তু দূরত্বকে u এবং প্রতিবিম্ব দূরত্বকে v দিয়ে ডিনোট করতে হবে। ফোকাস দূরত্ব ধনাত্মক হলে লেন্সটা উত্তল হবে, ঋণাত্মক হলে লেন্সটা অবতল হবে। প্রতিবিম্ব দূরত্ব যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্ব সর্বদা সৎ এবং অবশিষ্ট হবে। প্রতিবিম্ব দূরত্ব ঋণাত্মক হলে বুঝতে হবে প্রতিবিম্বটি অসৎ এবং সমশিষ্য। এইটুকু আলোচনা আমরা আজকে লেন্স সংক্রান্ত বিষয়ে করলাম। পরবর্তীকালে সময় এবং সুযোগ থাকলে আমরা লেন্স সংক্রান্ত কিছু সমস্যার সমাধান তোমাদের কাছে করব।